বনলতার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে গিয়েই অনুভবের কাছে ধরা পড়ে গেল সুদেব। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব কিছুতেই বিশ্বাস করে উঠতে পারে না যে সুদেব নাকি আর এই পৃথিবীতেই নেই। যে এতটা ভীতু, সে কি করে এই রকম একটা সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারে এটাই বুঝে উঠতে পারেনি অনুভব। মনের মধ্যে একটা খটকা থেকেই যায়। অন্যদিকে লাজুকে যাতে কোনোভাবেই কলকাতায় যেতে না দেয় কমলা, সেই সমস্ত ব্যবস্থা করতে থাকে বনলতা আর বলে, আন্টি এটাই তোমার কাছে সুযোগ। যেই মেয়েটার জন্য তুমি তোমার ছেলেকে হারিয়েছো তার স্বপ্ন তুমি কোনোভাবেই পূরণ হতে দিও না, তবেই তুমি লাজুকে জব্দ করতে পারবে। ওকে তুমি এই বাড়িতেই রেখে দাও যাতে ও ডাক্তারি পড়তে না পারে, আর একবার যদি ও ডাক্তারি পড়তে না পারে ও তর্পে তর্পে এমনি শেষ হয়ে যাবে, ঠিক যেইভাবে তুমি কষ্ট পাচ্ছ। কমলা বলে, ওই মেয়েকে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। ওই মেয়ের জন্যই তো এত বড় সর্বনাশ হয়েছে। ওই মেয়েকে আমি এই বাড়ি থেকে দূর করে দেব। বনলতা মনে মনে ভাবে, উফ, এনাকে কি করে বোঝাই যে একবার যদি লাজুকে এই বাড়ি থেকে বার করে দাও তাহলে লাজুর তো একেবারে সব থেকে ভালো। ও অনুভবের সাথে সম্পর্ক রাখবে, কারণ সুদেব নামক আপদটা যে ওর জীবন থেকে বেরিয়ে গেছে সেটা তো জানে। কিন্তু কি করে যে বোঝাই? এরপর কমলাকে বোঝায়, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। তুমি লাজুকে এই বাড়িতেই রাখো আর ডাক্তারি পড়বার সমস্ত কিছু ছাড়িয়ে দাও। দেখবে লাজু আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। কমলা বনলতার এই কথাটাকেই মানবে বলে ঠিক করে। অন্যদিকে কৃষ্ণকে নিয়ে বলরাম রওনা দেয় বাড়ির পথে আর বলে, শোন কৃষ্ণ, তুই এরকম বাড়াবাড়ি করিস না। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব আমরা। অনুভব, এখনো সময় আছে, নিজেকে বোঝা। তখনই অনুভব বলে, কি বোঝাবো? লাজুর এই অবস্থা দেখে নিজেকে আর কি বোঝাবো তুই বল? আমি কোনোভাবেই লাজুর এই অবস্থা দেখতে পারবো না। অনু তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, আমরা আগে বাড়িতে যাই, একটা বসে সিদ্ধান্ত নেওয়া যাবেক্ষণ। এর মধ্যে শ্রী ফোন করে আর জিজ্ঞেস করে, আর কতক্ষণ লাগবে? না না, এইভাবে আর কতক্ষণ তোরা বাইরে থাকবি বলতো? আর শোন, তাড়াতাড়ি ফিরে আয়, আমার কিন্তু একদম ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে, আর শ্মশানে যাওয়ারই বা কী দরকার ছিল? এসব কথাই বলতে থাকে শ্রী। কিন্তু অনু বুঝতে পারে অনুভব ঠিক কতটা ভালোবাসে লাজুকে, তাই চোখের সামনে লাজুর এই অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। এরপর লাজু ফিরে আসে সমস্ত কাজ করে। তখন দীপা দিদি বলে, যাও ছোট বৌদি, তোমার ওপর থেকে তো আর কম ঝড়ঝাপটা যায়নি, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। তখন কমলা বলে, কিসের ঘর? যেই ঘর ফেলে ও চলে গিয়েছিল, যার জন্য আমার ছেলে মারা গিয়েছে, সেই ঘরে আমি ওকে ঢুকতে দেব না। দীপা তখন বলে, মা এরকম করো না, আর ছোট বৌদিকে কত কথা শোনাবে? সেই মেয়েটা তার স্বামীকে হারিয়েছে, বুঝতে পারছো? তোমার থেকেও ছোট বৌদির সব থেকে বেশি কিছু গেছে, এই কথাটা মাথায় রেখে দিও। কমলা বলে, এই মেয়ে এখানেই থাকতে পারবে যদি এই মেয়ে তার ডাক্তারি পড়ার সমস্ত ইচ্ছা ত্যাগ করে। ওই ডাক্তারি পড়বার জন্যই আমি আমার ছেলেকে হারিয়েছি, তাই কোনোভাবেই আমি এই ডাক্তারি পড়বার ইচ্ছে আর মেনে নেব না। লাজু সেই সিদ্ধান্তকেই মেনে নিয়ে সারাটা জীবন এই গ্রামে থাকবে বলে ঠিক করে। তখনই বলদেব বলে, মা তুমি কাজটা ঠিক করছো না। ভাইয়েরও কিন্তু ইচ্ছা ছিল যে আমাদের ছোট বউ ডাক্তারি পড়ে ডাক্তার হবে, তুমি সেই ইচ্ছেটা থেকে ওকে সরিয়ে দিতে পারো না। কিন্তু কমলা বলে, যা সিদ্ধান্ত নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে, এরপর এই মেয়ে জানে এই মেয়েটি কি করবে। লাজু চুপচাপ নিজের ঘরে গিয়ে বসে থাকে আর পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে, সুদেবের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা। অন্যদিকে অনুভব, বনলতা সবাই মিলেই বাড়ি ফিরে এসেছে। অনুভব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে আর ভাবে কি করে লাজুকে বাঁচাবে। তখনই বনলতা বলে, কি হলো অনুভব, তুমি আমার সাথে একটাও কথা বলছো না? অনুভব বলে, কি আর কথা বলবো, আমি তো তোমাকে দেখে বিশ্বাসই করতে পারছি না যে তুমি নাকি কাল লাজুদের বাড়ি গিয়েছিলে। তুমি তো লাজুর কোনো উন্নতি সহ্য করতে পারো না, আবার এই সময় লাজুকে সান্ত্বনা দিতে গিয়েছিলে। শোনো, তোমার মনের মধ্যে যে সবসময় অন্য রকমের কিছু চলে সেটা আমি খুব ভালো মতন জানি, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না। অন্যদিকে বনলতা ভাবে, অনুভব কি আবার সন্দেহ করছে নাকি? অনুভব যে বনলতাকে সন্দেহ করে সেটা বনলতাকে কিছুতেই বুঝতে দেবে না বলে ঠিক করে অনুভব, আর বলে, শোনো বনলতা, এসব বলে তো কোনো লাভ নেই, যার যাওয়া সে চলে গেছে। এখন এটাই ভাবার যে লাজুর কি হবে। লাজুর কোনো ক্ষতি হতে আমি দেব না, আর লাজুর পড়াশোনাও বন্ধ হবে না, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি।
বনলতা বলে লাজুর এখন ওই বাড়িতেই থাকা দরকার, ওর জন্যই তো আন্টি তার ছেলেকে হারিয়েছে। বনলতার এসব কথা পাত্তাই দেয় না অনুভব। অন্যদিকে লাজু সুদেবের জামা কাপড়গুলোকে দেখতে থাকে। দীপা এসে বলে বাড়ির অনেকেই চা খাবে বলছে তোমার হাতে, আমি বললাম আমি করে দিই, কিন্তু কেউ শুনছেই না। লাজু বলে আমি যাচ্ছি, এইটুকু কাজ তো ও আমি ঠিক করে দিতে পারবো দীপা দিদি। এখন তো নিজেকে ব্যস্ত রাখলেই সব থেকে ভালো হবে, কারণ নিজেকে ব্যস্ত না রাখলে আমি আস্তে আস্তে শেষ হয়ে যাব। দীপা লাজুর কষ্টটা বুঝতে পারে, কিন্তু তবুও লাজুকে সাহায্য করতে পারে না। এর মাঝখানেই অনুভব চলে গেছে এসপি অনির্বাণের সাথে কথা বলতে, আর বলে পুরো ব্যাপারটাকে যদি তুমি ঠিক করে দাও তাহলে তার থেকে ভালো কিছু আর হতে পারে না। তখন অফিসার বলে দেখো আমি তো চেষ্টা করছি, কিন্তু বাড়ির লোক সব কিছু বডি আইডেন্টিফাই করে এসেছে, তারপরেও তুমি কিভাবে যে বলছো আমি সেটাই বুঝতে পারছি না। অনুভব বলে তুমি বিশ্বাস করো ওই ছেলেটা ছিল একটা ভীতু, ও এত বড় কিছু করতেই পারে না, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে। এর মাঝখানেই বনলতা কথা বলতে থাকে শ্রী আর শর্মিলার সাথে। বলে আমি কালকে কমলা আন্টির সাথেই কথা বলছিলাম, বারবার করে এটা বোঝাচ্ছিলাম যাতে সে নিজেকে সামলায়, আর আমাকে পেয়ে এত কান্নাকাটি করছিল। শর্মিলা বলে থামো তো বনলতা, মিথ্যে কথা বলার একটা সীমা থাকে। উনি এই বাড়িতে এসে বলে গেছে তোমার জন্যই সব কিছু হয়েছে, আর তোমাকে জড়িয়ে ধরে উনি কাঁদছিল, এটা বললেই আমি বিশ্বাস করে নেব। আর তুমি তো গিয়েছিলে লাজুর সাপোর্টে থাকতে, সেখানে তুমি ওনার কাছে কি করতে গেলে? অনু তখন বলে নতুন বৌদি আমি কিন্তু তোমাকে একবারও লাজুর সাথে কথা বলতেও দেখিনি, আর তুমি বললে তুমি নাকি লাজুর সাপোর্টে গিয়েছিলে, একদম মিথ্যে কথা। বনলতা বুঝতে পারে কেউই তার কথা বিশ্বাস করছে না। এর মাঝখানে অনির্বাণকে দুটো নাম্বার দেয় অনুভব, আর বলে একটা হচ্ছে সুদেবের নাম্বার, একটা হচ্ছে বনলতার। এই ফোন দুটো আমার জানা দরকার, এরা লাস্ট কবে কথা বলেছিল, তুমি কি এই খবরটা আমাকে দিতে পারবে? অনির্বাণ বলে সে তো দিয়ে দেবো, কিন্তু তুমি নিজের স্ত্রীকে সন্দেহ করছো? অনুভব বলে সন্দেহ করার কারণ আছে বলেই তো করছি, না হলে কি করতাম? বনলতা যে আমার স্ত্রী, আমার বিশ্বাস ও সুদেবের সাথে যোগাযোগ রেখেই চলেছে। সুদেব মারা যায়নি, এটা পুরোটাই একটা পরিকল্পনা লাজুকে সব কিছু থেকে দূরে করার। এরপরেই সুদেব নাম্বারটা লাগিয়ে ফোন করেছে আর বলে টিচার দিদি আমার কাছে তো আর টাকা পয়সা নেই, আমি কিভাবে থাকবো? ঠিক তখনই বনলতা বলে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে দাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি, তুমি যেভাবেই পারো একটা সাইবার ক্যাফে থেকে টাকা তুলে নিয়ে অন্তত নিজের খরচাটা চালাও। আর এখানটাতেই বনলতা একটা ভুল করে বসে। এরপরে অনুভব অনুকে বলে শোন না, তুই লাজুকে একটা ফোন কর আর জিজ্ঞেস কর সুদেবের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। এরপরেই সুদেবের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা তো জানে লাজু, আর বলেও দেয়। আর সেই ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসছে, কেই বা টাকা তুলছে, এই সব কিছু জেনে শুনেই সুদেব কিন্তু শেষ পর্যন্ত অনুভবের কাছে ধরা পড়ছে।